সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমাকফের আমন্ত্রণে। আমাদের সাথে আছেন কবি, গবেষক, নাট্যজন, আমাদের খুবই প্রিয় মানুষ সাইমন জাকারিয়া। সাইমন ভাই কেমন আছেন? খুবই ভালো আছি। সাইমন ভাই, বইমেলা তো সবসময় একটা প্রাণের স্পন্দন নিয়ে আসে। এবারের বইমেলা আজকে ঘুরে দেখলেন, আপনি কেমন লাগছে? না, এবার খুবই ভালো লাগছে। আসলে এবার একটা নতুন বাস্তবতার ভিতরে বইমেলা হচ্ছে। আমাদের অনেকের মনে অনেক ধরনের দ্বিধা ছিল, কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্টলগুলো অন্যান্য বারের থেকে কিন্তু বেশি গোছালো এবং শুরুতেই আমরা সেটা দেখছি। খুব আনন্দের। সাইমন ভাইয়ের একটা পুস্তিকা আমার হাতে, এটা ভুসুকো বাঙালি, আর সাইমন ভাইয়ের সম্পাদিত ভাবনগর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জার্নাল আমাদের, যেখানে হলো গবেষণা প্রবন্ধ আসলে ছাপা হয়। সাইমন ভাই, এই দুটো নিয়ে জানতে চাই। আগে ভুসুকো বাঙালি বিষয়টা হচ্ছে যে আমরা ভাব সাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরণ বাংলাদেশের সাধক শিল্পীরা করেন, সেটার আমরা নিয়মিত একটা সাধুসঙ্গ করি। এই সরোয়ার্দী উদ্যানে আজ বইমেলা হচ্ছে, সেখানে আমরা মূলত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভাবক সাধকরা চর্যাপদের গানকে পুনর্জাগরণ করেছেন। সেই আসরের 500তম আসর পূর্তি এবং আমরা চর্যাপদের গানের যে সারা বাংলাদেশ ব্যাপী একটা প্রচারণা হয়েছে, সেটার জন্য একটা উৎসব করেছিলাম। সেই উৎসবে আসলে একটা স্মারক গ্রন্থ এটা, এখানে কিন্তু সারা পৃথিবীর লোকজন লিখেছে চর্যাপদের গান পুনর্জাগরণটা, যেমন ফ্রান্সের গবেষক লিখেছেন, রাশিয়ার গবেষকরা লিখেছেন, বিভিন্ন দেশে ইটালির গবেষকরা লিখেছেন। তারা দেখেছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের ভাবুক সাধকরা যে চর্যাপদের গানের পুনর্জাগরণ করছে সেটা। আর ভাবনগর সম্পর্কে বলি, ভাবনগর মূলত অবাঙালিদের বাংলা প্রবন্ধ ছাপার পত্রিকা। এখানে সারা পৃথিবীর সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বাংলা পড়ানো হয়, সেসব বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে যারা পড়াশোনা করেন, অধ্যাপনা করেন, গবেষণা করেন, তারা বাংলায় প্রবন্ধ লেখে এবং এটা 18তম সংখ্যা। আমরা নিয়মিতভাবে প্রতি 6 মাস অন্তর অন্তর এটা করে থাকি এবং এখানে বিদেশিদের লেখা বাংলা প্রবন্ধ যেমন আছে, তাদের বাংলা সাহিত্য থেকে তাদের অনুবাদ, যেমন আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই ধারাবাহিকভাবে অনুবাদ করতেছে আমেরিকান একজন গবেষক অনুবাদক ম্যাথিউ ডি রিস, উনি ইউনিভার্সিটি অফ শিকাগোর। আর এছাড়া তাদের ইন্টারভিউ ছাপা হয়, তাদের বইয়ের আলোচনা ছাপা হয়। দারুণ ব্যাপার। তাহলে আপনি গবেষণায় অনেক ধরনের আসলে কাজ করছেন। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আমাদের দেশের আমাদের যে বিদ্যায়তনিক গবেষণা, সেটার দশাটা আসলে কি? আপনি হার্ভার্ড থেকে আপনার বই বেরিয়েছে, বলে ওই অভিজ্ঞতার জায়গা থেকে যদি একটু বলেন। আসলে আমাদের গবেষণার যে ধারা, সেটা আমাদের এখানে একটা জায়গায় বন্দী হয়ে গেছে, অর্থাৎ অভিনবত্ব কোনো কিছু নাই। একই বিষয় নিয়ে গবেষণা বারবার হচ্ছে। তার কারণ হলো গবেষকরা পরিশ্রমী নয়। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এত সহজে পিএইচডি ডিগ্রি দিয়ে থাকে, এমফিল ডিগ্রি দিয়ে থাকে, এটা কিন্তু ঠিক নয়। বিদেশে একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গেলে পরে তার অনেক ধরনের প্রিপারেশন লাগে, নতুন কিছু হইতেই হবে, মৌলিক জ্ঞান তার থাকতে হবে। অর্থাৎ একটি বিষয় নিয়ে যখন আমরা গবেষণা করি বাইরের দেশ থেকে, তখন আমাদের প্রমাণ করতে হয় এই বইটা যে মৌলিক, কি কারণে মৌলিক, কে এটার ইউজার, কে এটা কিনবে, কোন লাইব্রেরিতে এটা সংরক্ষিত থাকবে। এরকম 19টা-20টা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের দিতে হয়। অক্সফোর্ড থেকে যখন আমার বই বেরিয়েছে, আবার হার্ভার্ড থেকে যখন বেরিয়েছে, সেই বইটা কিন্তু আমি 12 বছর ধরে কাজ করছি। তো বাংলাদেশে কি কোনো পাবলিশার বা কোনো ধরনের কোনো লেখক আছেন যিনি একটি বইয়ের জন্য 12-13 বছর ধরে সময় দিচ্ছেন এবং সেটা পাঠকের সামনে আনার জন্য নিজের একটা নিবেদন, একটা শ্রম, এই সাধনাটা করছেন? এটা নেই তো। আর আরেকটা বিষয় হলো যে এই যে বই 12 বছর ধরে আমি করব, এটা শুধু পরিশ্রমের ব্যাপার না, এর সঙ্গে আর্থিক ব্যাপারও যুক্ত আছে। সেই অর্থের সাপোর্টটাও কি আমরা কোনো ইনস্টিটিউট আমাদের দেয় কিনা? আমাদের যেমন এই যে হার্ভার্ড থেকে যে বইটা বেরোচ্ছে সয়ফুল মুল্লুক বদিউজ্জামাল, সেই বইটার জন্য আমি 5 বার আমেরিকাতে গিয়েছি এবং 6 বার আমেরিকাতে গিয়েছি এবং পৃথিবীর বিভিন্ন দেশে সয়ফুল মুল্লুক বদিউজ্জামাল নিয়ে বক্তৃতা করেছি। আমেরিকাতে, প্যারিসে এবং রোমানিয়াতে এটা নিয়ে কথা বার্তা বলেছি। কি দারুণ ব্যাপার। সাইমন ভাই, আমরা গবেষণার যে জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম, প্রাতিষ্ঠানিক পর্যায়ে এইটাকে গতিশীল করতে হলে, তরুণ আরো গবেষক তৈরি করতে হলে করণীয়টা কি? আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে। কারণ এই প্রশিক্ষণ বাংলাদেশি গবেষকদের প্রশিক্ষণ বাংলাদেশি গবেষককে দিয়ে দিলেও কিন্তু হবে না। এটা বিদেশে যারা উচ্চতর গবেষণা করেন তাদেরকে নিয়ে এসে তাদেরকে রেসিডেন্সিয়াল ফেলোশিপ দিয়ে এখানে তারা থাকবেন মাসের পর মাস, এবং আমাদের দেশের গবেষকরা সরাসরি তাদের সঙ্গে কাজ করবেন। এই পদ্ধতিতে যদি আমরা কাজ করতে পারি অ্যাকশন প্ল্যান নিয়ে, তাহলে পরে গবেষণার মান উন্নয়ন হতে পারে। আর আমাদের এখানে বিদেশি যে বইগুলো, সেগুলোকেও গবেষণা যেসব বই আছে সেগুলো অনুবাদ হওয়া দরকার যথার্থ রূপে। তাহলে বিদেশে কি ধরনের গবেষণা হচ্ছে সেই গবেষণা সম্পর্কে আমরা জানতে পারবো এবং আমাদের গবেষণার মান অটোমেটিক্যালি উন্নত হতে পারে, এটা আমার বিশ্বাস। আমাদের লোক গবেষণার হাল কি?
লোক গবেষণার প্রধান সংকট হচ্ছে যে আমি আগেই বলছিলাম একই বিষয় নিয়ে সবাই কাজ করছে। যেমন আমি যখন গবেষণা শুরু করি লোক গবেষণায়, তখন আমার কাছে প্রথমে আমি একটা ডায়েরি মেনটেন করেছি, লিটারেচার রিভিউ, অর্থাৎ এর আগে কি কি কাজ হয়েছে। আমার আগে মোহাম্মদ মনসুর উদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর বা আমাদের নিকটবর্তী গবেষক সেলিম আল দিন, ওয়াকিল আহমেদ, জামিল আহমেদ, এরা কি কাজ করেছেন তার একটা তালিকা আমি করেছিলাম, এবং তারা কোন জায়গাগুলোতে ফোকাস করতে পারেননি বা করেননি, সীমাবদ্ধতা তাদের ছিল, আমি তো বের করে সীমাবদ্ধতার জায়গাটা শনাক্ত করে আমি সেখানে আলো ফেলার চেষ্টা করেছি। লোক গবেষণার এটাই প্রধান সংকট যে আমরা শনাক্ত করতে পারিনি কি কাজগুলো এখনো বাদ আছে। কবি সাইমন জাকিরের কাছে এটা আমার প্রশ্ন, যে দীর্ঘ সময় ধরে আপনার কবিতা নতুন বই পাওয়া যাচ্ছে না, শিমুল সালাউদ্দিন কবে আসলে আপনার কবিতা নতুন বই পাবে? আসলে কবিতা আমি লিখছি, আমি যখন ভ্রমণে যাই, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যখন ঘুরি তখন কবিতা লিখি, কিন্তু সেগুলো নিয়ে আলাদাভাবে সংকলন করা হয়নি। আসলে মানে বাস্তবতার কথা যে আমার প্রায় কয়েকশো কবিতা আছে যেগুলো 90-এর দশক থেকে শুরু করে একদম রিসেন্ট পর্যন্ত, সেগুলো গ্রন্থাকারে প্রকাশ হয়নি। মাঝে মাঝে আমি ভাবি যেগুলো একসঙ্গে কম্পাইল করা যায়, কেন করছেন না? কিন্তু সেটা আসলে সময়টা আমি বের করতে পারি না। সেগুলো কম্পাইল করতে গেলে যেভাবে বিন্যাস করা দরকার, সাজানো, সম্পাদক লাগবে, আমরা করে দেব, সেটা বলেন। আসলে সেটাও সত্য যে আসলে কখনো কখনো ক্রিয়েটিভ রাইটিংস প্রকাশনার ক্ষেত্রেও সম্পাদকের প্রয়োজন হয়। এটা আমাদের দেশে সেই ট্রেন্ডটা নেই, কিন্তু বিদেশে সেটা আছে। সেটাও কিন্তু আমাদের বিশেষ করে ব্যস্ততম লেখকদের জন্য সম্পাদক প্রয়োজন হয়, এবং সেটাও হলে তো বেশ ভালো হয় আমাদের দেশে। না, আমি আমার আগ্রহ জানিয়ে রাখলাম ফেরল ভাই, এবং নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা দ্রুত কবিতার বই পাবো, সেটা আমি জরুরিও মনে করি। তাই আমরা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে আমরা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে আয়োজনটা শেষ করবো। যদি আসলে টাইম মেশিন থাকতো এবং পৃথিবীর যে কোনো সময় আপনি যেতে পারবেন, হ্যাঁ, আপনি কোন সময়ে যেতেন, কোন লেখক বা কোন সাধকের সাথে আপনি আসলে আলাপ করতেন, কি নিয়ে আলাপ করতেন? আমাদের সব থেকে গৌরবের জায়গা হলো আমাদের প্রাচীন এবং মধ্যযুগ, এবং প্রাচীন এবং মধ্যযুগটা কিন্তু শুধু আমাদের দেশের জ্ঞান নয়, এই জ্ঞান প্রভাবিত করেছে সারা পৃথিবীকে, আমরা সেটা জানিও না। আমার যদি সেই রকম ব্যবস্থা থাকতো আমি রিভাইভ করতাম এই প্রাচীন বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেটাকে আপনি এইটাকে রিভাইভ করতাম। দারুণ ব্যাপার। সাইমন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনি খুবই মূল্যবান কথাগুলো বলেছেন। সাইমন ভাইয়ের সাথে আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ সাইমন ভাই, প্রেম। প্রেমই হচ্ছে জীবন। বিরহ। বিরহ হচ্ছে জীবনের আনন্দ। প্রকৃতি। প্রকৃতি হচ্ছে প্রয়োজনীয়। স্বপ্ন। স্বপ্ন হচ্ছে আমার চলার গতি। সময়। সময় হচ্ছে আমার জীবন। বিপ্লব। বিপ্লব হচ্ছে আমার আকাঙ্ক্ষা। অভ্যুত্থান। অভ্যুত্থান হচ্ছে সময়কে বদলে যাওয়ার প্রেরণা। যুদ্ধ। যুদ্ধ হচ্ছে অপ্রয়োজনীয়। শান্তি। শান্তি হচ্ছে পৃথিবীর জন্য অসম্ভবভাবে প্রয়োজনীয়। মানবতা। মানবতা হচ্ছে জীবনের মুক্তি। অন্ধকার। অন্ধকার হচ্ছে আলোর প্রেরণা। শৈশব। শৈশব হচ্ছে আমাদের মূলধন। স্মৃতি। স্মৃতি হচ্ছে আমাদের প্রাণশক্তি। আত্মা। আত্মা হচ্ছে আমি। সমাজ। সমাজ হচ্ছে আমাকে নিয়ন্ত্রণকারী। সাইমন জাকারিয়া। সাইমন জাকারিয়াকে আমি খুঁজছি। একটি কথা যা জোরে বলতে চাই, মানুষ তুমি প্রেম করো। মানুষ প্রেম করুক। সাইমন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা RTVর বিশেষ আয়োজন আমার কবির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম কবি গবেষক সাইমন জাকারিয়ার সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।